আপনারা অনেকে আমার একটা বিষয় জানতে চেয়েছেন। দীর্ঘদিন থেকে আমার বিভিন্ন পোস্টেও কমেন্ট করেছেন এবং আমাকে পরামর্শ দিয়েছেন যে, আমি বেকার আছি, তাহলে আমার একটা কাজের দরকার মনে হচ্ছে। তো আপনারা আমাকে কাজ দিবেন। এরকম অনেকে আমাকে বলতেছিলেন বা বলছেন। এবং আমি তো আপনাদেরকে বিস্তারিত এটা ফুটিয়ে তুলতে পারি না। কারণ একটা কমেন্টে কতজনকে এই প্রশ্নের উত্তর দিবে, এটা ব্যাপক আলোচনার বিষয়। তো তাহলে আমি একটু পিছন থেকে আপনাদের একটু বিস্তারিত বলি। আর যেহেতু এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, যার কারণে আমাকে এই ভিডিওটি করা আজকে। আমি ২০১৭ সালের ৩০ অগাস্ট আমার কর্মস্থান কোনাবাড়ির গাজীপুরে। আমি একজন ডিজাইন টেকনিশিয়ান ছিলাম, সোয়েটার ডিজাইনিং ডিজাইনার থেকে। তো কোরবানি ঈদের ছুটি যখন হলো ৩০ তারিখ অগাস্টের, আর সেপ্টেম্বর ২ তারিখ ছিল সেবারের কোরবানি ঈদ। তো ৩০ তারিখ স্বাভাবিকভাবে যেহেতু স্টাফদের একটা বিষয় থাকে, সকল সেকশনের কার্যক্রম শেষ করে আমরা স্টাফরা বের হইতে হয় একটু দেরি করে। সেই হিসাবে আমরা প্রায় ৯টা-১০টার দিকে বের হই। এরপর রাত ১২টার দিকে আমরা রওনা হই সেই গাজীপুর থেকে, কোনাবাড়ি থেকে। তো এর আগে আমার কিছু জিনিসপত্র কেনা হয়েছিল। বাড়ির জন্য কিছু ফার্নিচার করা হয়েছিল। তো সেই হিসাবে যখন আমি এগুলো নিয়ে আসবো, একটা পিকআপ ছিল। পরে অন্য একজন ভাইও সেখানে তার একটা ফ্রিজ দিয়েছিল আমার বাড়ির পরে। তো সেজন্য ওনারটা একটু পিছনে নেওয়া হয়েছিল। এরপর আমরা আসতেছিলাম। তো ৩১ তারিখ রাত ১০টা হয়ে গেছে। মানে ১০:৩০ হয়ে গেছে বাড়ির কাছাকাছি আসতে। অর্থাৎ ওই ড্রাইভার দীর্ঘদিন হারান দেয় নাকি? না, না। ওই ড্রাইভার দীর্ঘদিন আ মানে দীর্ঘ সময় ড্রাইভ করেছেন কিন্তু ঘুমান নাই। সেটা প্রায় ২ দিনের মতো। যার কারণে উনাকে পথে আমরা ঘুমানোর জন্য সুযোগ দিয়েছিলাম গাড়ির মধ্যে। গাড়ি আমরা একপাশে দাঁড় করাইয়া। যাই হোক, পথে কিন্তু অনেকগুলো অসুবিধা হওয়ার মতো হয়েছিল কিন্তু হয়নি। আমরা কাছাকাছি যখন চলে আসি তখন বাড়ির একটু আগে একটা রাস্তা আছে যেটা দিয়ে আমরা ওই যে ওই পথটাতে ছেড়ে দেয়া যাবে, সে ব্রিজটা দিয়ে আবার চলে আসবে, আমার বাড়িতে চলে আসবে। সেই মর্মে আমরা পথে নেমে গেলাম। আমরা বলতে এখানে আমার ছেলেও ছিল, আমার বড় ছেলে। পরে সেখান থেকে একটা সিএনজি তে উঠি, যেহেতু ঈদের সময় সব সিএনজি হয়ে আসে, ভরে আসতেছে। মূল স্থান অর্থাৎ সোনাপুর থেকে আমরা পথে থেকে যেহেতু উঠলাম, তো সেক্ষেত্রে যেহেতু পেছনে জায়গা নেই, আমরা সামনে বসলাম। এরপরে তার প্রায় ১ মিনিটের মাথায় খাদ্য ফ্যাক্টরি নামক একটা জায়গা আছে আমার বাড়ির কাছাকাছি। অর্থাৎ বাংলা বাজার যেহেতু আমরা নামলাম, সেখান থেকে সিএনজি উঠলাম। মোট ২, ২.৫, ৩ মিনিটের ভিতরে বাড়ি চলে আসা যায়। তো তার মাঝামাঝি জায়গা হলো খাদ্য ফ্যাক্টরি। সেখানে একটা পিকআপ সামনে থেকে আসতেছিল। সেই লাইট জ্বালাইছিল আপনার হাই জ্বালানোর কারণে সিএনজি ড্রাইভার যে আছে সেও তেমন একটা দক্ষ না। তাহলে সে নিজেও হাই জ্বালায়া বা হাই লো করে সিগন্যাল দিয়ে সেটা ঠিক করতো, অথবা নিয়ম হচ্ছে হলো সামনের জন্য হাইলাইট দিলে এবং আমার সামনে যদি দেয় তা আমি আবার হাইলাইট দিয়ে আমার রাস্তাটা ক্লিয়ার হবে, আমি চলে আসবো। সেখানে মিস্টেক হয়ে গেল। দুজনের গতিও ছিল মোটামুটি। যেহেতু সিএনজি তো বুঝেন ঈদের সময় যত বেশি ট্রিপ মারতে পারবে তত তার মাইনে বেশি হবে। তো সে আর কি করব? বাইকের নির্মম পরিহাস। অ্যাম আমি বলে রাখি যে সিএনজির পিছনে একটা রিক্সা আছে, রিক্সার একটা এক্সেল ছিল। ড্রাইভার পরে বলল যে, "এটা আমিও জানি না যে কোন সময় প্যাসেঞ্জার নিয়ে বসছি।" এক্সেলের সাথে পিকআপের চাকা লেগে গেল। তো সিএনজিটা পড়ে গেছে রাস্তার উপরে। আমি যখন ধাক্কাটা লাগলো সাথে আমার ছেলেকে আমি ধরে ফেলি। আমি সিএনজিটা তখন ধরি নাই। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তো আমরা সবাই সিএনজির ভিতরে, আমার পাটা বাহিরে, ও যে অবস্থায় সিএনজিটা পড়ে যায়। সেক্ষেত্রে আমার ডান পাটা হাঁটুর উপরে ভেঙে যায়, ২ ভাগ হয়ে যায়। এখান থেকে বাড়িতে খোঁজখবর দেয়া এর মধ্যে ০.৫ ঘন্টা মতো লেগে গেছে। অর্থাৎ আশেপাশে এখান থেকে আমার শরীরে কোথাও সেলাই লাগে না, যে অবস্থায় আমার এই পাটা ভাঙে। তো দ্রুত চলে যাবো। এখন আমি সবাইকে বলতেছি আমি হসপিটাল যাবো। কিন্তু সেই সময় আজকের মতো এতটা বুঝি না যতটা এখন বুঝি। হসপিটাল সম্পর্কে বা এখানে প্রতারণা সম্পর্কে, ভুল চিকিৎসা সম্পর্কে তখন এটা বুঝতাম না। কারণ আমার জীবনে আমি ১ম আমি কোনো হসপিটালে যাচ্ছি চিকিৎসার জন্য। আমি কখনো একজন বড় চিকিৎসক দেখাইনি। সর্বোচ্চ আমি আমার যে কোম্পানিতে জব করতাম সেখানে ডাক্তার আসলে সেখানে ডাক্তারকে দেখাইছি। বড় ডাক্তার, সেখানে ছিলাম আমি এমবিবিএস। তো যাই হোক, চলে গেলাম। যাওয়ার পরে যেতে ১১টা প্লাস হলো, প্রায় ১২টা ১১:৩০ বাজলো। এরপরে ডাক্তার আসলেন। আমার শরীরে যেহেতু আমি নিজে জানি কোথাও কোনো বড় ধরনের আঘাত লাগে নাই, পাটা ভেঙে যায়। ডাক্তার আসলেন, ডাক্তার আব্দুল আল মাহমুদ বিল্লাল। সেও বড় ধরনের একটা প্রতারণা করেছে, আমার ট্রিটমেন্টটা ভুল করেছে। সেটা আমরা অন্য একটা ভিডিওতে বলব। যার পরে উনি দেখে নিলেন। আর যেহেতু পায়ে কোথাও কোনো সেলাই লাগে নাই শরীরের, একটা সিঙ্গেল একটা প্লাস্টার, পায়ে এটাকে সাপোর্টের প্লাস্টার করে উনি চলে গেছেন। পরদিন অ্যা ৯টা-১০টা আরকি। আপনারা জানেন তো পরদিনের কার্য আ প্রণালী যখন শুরু হয়, আ সে সময়টা ১০টা-১১টা এরকমই হয়। আমার একটা ইসিজি করা হলো, একটা এক্স-রে করা হলো, পা ভাঙাটা দেখা গেল। পা ভাঙাটা আমরা রাত্রে করে ফেলছি মেবি। তো এই ২ টা কাজ ছাড়া আমার আর কোনো ট্রিটমেন্ট নাই। এখন হসপিটাল থেকে বারবার, সরি,
আমার কর্মস্থল থেকে বারবার বলতেছিল তারা, জানার পরে যে তাহলে ঢাকা চলে আসো, ঢাকা মেডিকেল হোক কিংবা অন্য কোথাও হোক, তাহলে এই ট্রিটমেন্টটা করানো যাবে। তো সেই হিসাবে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে জানালাম। আমার সাথে কথা হয়েছিল ডিরেক্টর, যিনি বর্তমান চেয়ারম্যান, যে কোনো বাড়িতে টি ডিজাইন সুইটার আমি ছিলাম, চেয়ারম্যানের ছেলে নাবিল। তো নাবিল স্যার যখন জানালো, সেই হিসাবে এবং আরো যে ফ্যাক্টরি ম্যানেজার আছে ওনার সাথে কথা হলো, এবং অন্যান্য স্টাফরা তারাও বললো যে স্যারের সাথে কথা বললাম। পরবর্তীতে হসপিটালে যখন জানালাম আমরা কর্তৃপক্ষকে যে আমরা ঢাকা যেতে চাই, তখন তারা একটা বিল ইস্যু করলো 12 ঘন্টার ভিতরে। এটা হচ্ছে যদি 31 তারিখ রাত্রে ইয়ে হয়, তাহলে নিশ্চয়ই সেপ্টেম্বরের 1 তারিখ, পরদিন কিন্তু কোরবানি ঈদ। তারপরে তারা আমার বিভিন্ন ভাবে কি হিসাব করলো জানি না, 20,000 টাকা একটা বিল হলো। তো সেই হিসাব আপনারা বলেন যে আমার পাটা ভাঙে নাই, আমার পাটা ভাঙছে, এবং আমার পায়ে কোথাও শিলে লাগে না, শরীরে কোথাও শিলে লাগে না, একটা এক্স-রে, একটা ইসিজি, এবং 12 ঘন্টা একদিনের বেড আর কি। তো সেখানে কয় টাকা বিল হতে পারে সর্বোচ্চ? তো এটা নিয়ে আমি যেহেতু আজকের মতো এতটা বুঝি না, সেই হিসাবে 20,000 টাকা বিল করলো। এখন এটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, এবং কারো না কারো মাধ্যমে তো আমি গেছি, কারণ আমি তো তখন এতটুকু বুঝতাম না। তো সেও আমার জন্য কিছু করতে পারে নাই। এরপরে আমি আর কারো রাগ করে যে এখানে অপারেশন হয়ে যাবো, এটা আমার সিদ্ধান্ত নিচ্ছি, যেহেতু এখানে 20,000 টাকা বিল করছে, এখন এটার উপর ভিত্তি করে আমাকে সামনে আগাইতে হবে। তো যাই হোক, 65,000 টাকা কথা হয়ে গেছে। এখানে এই টাকা তো দিতে হবে, 65,000 টাকা ওনাদেরকে দিতে হবে, এবং ওষুধটা আলাদা। এরপরে তারপর দিন, যেহেতু কোরবানি ঈদ হবে, সারাদিনে অনুষ্ঠান পালন হবে, উৎসব পালন হবে, নামাজ আছে, কোরবানির অন্যান্য কাজ আছে। এরপরে রাত 9টায় যথারীতি আমার অপারেশন হলো। তো অপারেশন হয়েছে, সেটা ভুল অপারেশন, যাই হোক সেটা আমরা আরেকদিন বলবো সেখানে কি ভুল ছিল। তারপরে অফিস খুললো আমার, যেখানে আমি সার্ভিস করতাম। তারপর ওখান থেকে আমাকে জানানো হইলো যে যিনি চেয়ারম্যান আছেন তিনি নাকি বলতেছে তার জন্য আমরা কিছু করতে পারবো না, যেহেতু সে অফিসের কাজে গিয়ে অ্যাক্সিডেন্ট করে সে বাড়িতে যাচ্ছে। তো আসলে বিষয়টা এরকম হয় কিনা সেটা আপনারা বলবেন। আমরা 1 মাস আগে অফিসে একজন স্টাফকে আমরা অপারেশন করাইছি, হার্ট অপারেশন। প্রত্যেকে একদিন করে স্যালারি দিয়ে দিছিলাম, আর কিছু মালিক পক্ষ থেকে দিছে। আমাদেরও গায়ে লাগে নাই, যিনি অসুস্থ হয়েছেন তারও গায়ে লাগে নাই। এটা একটা ভালো কাজ ছিল, আমার কাছে ভালো লাগছে যে আমরা মাত্র একদিনের স্যালারি দিলাম, একজন মানুষ কিন্তু সুস্থ হলো, বা বড় একটা অপারেশন হলো। যাই হোক, এরপরে 21 দিনের মাথায় আমাকে ডাকা হলো। আমরা এখান থেকে রিজার্ভ গাড়ি নিয়ে গেলাম। এরপরেও একটা বাসায় উঠলাম, সেখান থেকে হেড অফিস বারিধারা। বারিধারা একটা প্রাইভেট রিজার্ভ নিয়ে গেলাম। মেবি তৎকালীন সময়ে 2500 টাকার কাছাকাছি এরকম আসলো। আমার সাথে সার্বক্ষণিক আমার মেজো ভাই ছিল, আমার ইমিডিয়েট বড় ভাই। উনি সহকার গেলাম। তারপরে যিনি চেয়ারম্যান আব্দুল হালিম স্যার, উনি আমাকে দেখে যতটুকু উনি বুঝালেন যে আমাকে আসলে ওখানে আর কাজ করা হবে না, এবং এই মুহূর্তে ওনারা কিছু করেন না। যদি আমি হাঁটি ডিউটি করতে পারবো না, আমাকে যদি অন্য কোনো ভাবে যদি যাই, তাইলে আমরা ইয়ে করতে পারবো, আপনার যে ডিউটি করতে পারবো। তো উনি যেটা বুঝালেন যে উনিও আমাকে টাকা পয়সা দিতে পারবে না, আমার যে 1 মাসের ডিউটি যেটা ওখানে আমি পাওনা আছি, সেটা আমাকে পে করে দিয়েছে অ্যাকাউন্টসের মাধ্যমে, আমাকে বসতে বললো, বসলাম। সেখানে আমার ডিউটি আছে, ছুটি আছে, এবং কয়দিন একটু বাকি আছে মাস শেষ হওয়ার। তো সেই টাকাটা দিল। এরপর থেকে আর উনি আমার কোনো রেসপন্স করে না। এখন যখন 3 মাস গেল, 1.5 মাস তো আমাকে প্লাস্টারে রাখতে হবে, এবং এখানে অন্যান্য যে ইয়েগুলো আছে, প্লাস্টার বলতে এখানে ব্যান্ডেজ আর কি, প্লাস্টার থাকে না, যেটা অপারেশন হলো, ইন্টারলকিং অপারেশন হয়েছে, আমি পায়ের মধ্যে নেল দেওয়া হয়েছে। তারপর যখন 3 মাস হলো, তখন আমি ক্রেসে হাঁটা শুরু করলাম। 3 মাস 6 মাসের মাথায় আমার ক্রেস একটা ছেড়ে দিয়েছে, এবারে সিঙ্গেল একটা ক্রেস নিয়েছে। এই অবস্থায় আমি গেলাম, আমাকে ওনারা এলাও করতেছেন না, আমার কর্মটা ফিরিয়ে দিচ্ছেন না। এখন আমি পুরো ঢাকাতে, গাজীপুর, কোনাবাড়ি সব জায়গাতে, একবার সাভার টাবার সব বিভিন্ন জায়গাতে, পরিচিত অপরিচিত সব জায়গাতে গেছি। হাতে ক্রেস থাকলে নতুন ভাবে কোথাও জয়েন দেওয়া হয় না। তো এইভাবে অনেক ঘোরাঘুরি করছি, আমি টাকা পয়সা খরচ করে গেছি। এবং একদিন আমি ওই কোম্পানিতে গেছিলাম স্যারের সাথে দেখা করার জন্য। স্যার, আমি সারাদিন ছিলাম ওখানে, সকালে গেছি, আমাকে সন্ধ্যাবেলায় উনি আমাকে বসায় রেখে 1,000 টাকা দিছে। সে সময়ে ঢাকা যাওয়া আসা 1,000 টাকা নর্মালি খরচ হয়ে যায়। এরপর আমার খাওয়া দাওয়া আছে বা থাকা আছে, সেটা অনেক মানে দুঃখ ভারাক্রান্ত মনে নিয়ে আমি সেখান থেকে চলে আসি। স্যারের কাছে আমি একটা মাসের স্যালারি সমপরিমাণ সহযোগিতা চেয়েছিলাম, স্যার আমার যে 3টা ছেলে মেয়ে আছে, যদি আপনি একটু হেল্প করেন, আমরা পরিবারের 5 জন সদস্য, বাবা মা তখন আমার ছিল, বাবা মাকে বাদ দিলে আমরা 5 জন সদস্য। এইভাবে আমি 2 বছর 3 মাস কাটা দিচ্ছি একটা চাকরি খুঁজতে খুঁজতে। ওই হাতে ক্রেজ থাকার কারণে কেউ এলাও করেনি, কারণ একজন ডিজাইনারকে তারা যে স্যালারিটা দিবে, আমি যদি বলি আমাকে কম স্যালারি তুলে আপাতত জয়েন দেন, কেউ জয়েন দিবে না, কারণ কম স্যালারিতে জয়েন দিবে। একজন ডিজাইনার যখন ফাইল পত্র তার কাছে ইনভলভ হয়ে যায়, এঙ্গেজ হয়ে যায়, তখন কিন্তু একজন ডিজাইনার আবার
তখন ফুল স্যালারিটা চাইবে, এটাই স্বাভাবিক। যার কারণে কখনো অল্প স্যালারিতে কোনো ডিজাইনার অ্যালাউ করবে না কোনো কোম্পানি, চাইলে আগের কোম্পানি করতে পারে। তারপর আমি পুনরায় অপারেশনের জন্য সিদ্ধান্ত নিই। সেটা হচ্ছিল 2020 সালে। 2020 সালে জানুয়ারির 7 তারিখে আমি দ্বিতীয় অপারেশন হই। আলহামদুলিল্লাহ 2 মাসের মাথায় সাকসেস। 3 মাসের ভিতরে আমাকে আর ক্রেস নিতে হয়নি। জানুয়ারির 7 তারিখে আমি অপারেশন হই, এবং সেই বছর আপনার করোনাটা একবার পুরোপুরি বাংলাদেশে সারা পৃথিবীতে একটা ধাক্কা দিয়েছে। মার্চ মাসের 25 তারিখ সারা বাংলাদেশে শাটডাউন হয়। লকডাউন তো এর আগে ছিল, শাটডাউন ছিল সেদিন। অর্থাৎ একেবারে আপনার প্রতিটি দোকানপাট বন্ধ, কলকারখানা বন্ধ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সেখানে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো বন্ধ। বন্ধ হওয়ার কারণে এখন লোকজন তো আর এখানে নতুন করে জয়েন দেওয়া হচ্ছে না। অর্থাৎ আমিও স্থায়ীভাবে এখন এবারে বেকার দিকে যাচ্ছি। সুস্থ হওয়ার পরেও আমি আর কোথাও জয়েন করতে পারছি না। জয়েন করতে না পারার কারণে এখানে দেখেছে আরো একটা বছর একটা করোনা। এখন আমি একদিকে হচ্ছিল ওখানে আমার কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, কর্ম যেতে পারি নাই, আমি অসুস্থ। এর পিছনে খরচ পরিবারের 5 জন সদস্য, বাবা মাকে বাদ দিলেও। এরপরে যেহেতু এদিকে প্রথমবার আমি হাতে প্রেসের জন্য জয়েন করতে পারি 2 বছর 3 মাস, এদিকে আরো 1 বছর, তাহলে কত, এই যে 3 বছরের বেশি। 3 বছর যখন বেশি হয়ে যায় তখন সোশ্যাল কিছু কার্যক্রম নিয়ে, কিছু সচেতনতামূলক কার্যক্রম নিয়ে আমরা একটা পেজ করি সাদা ছড়ি। এই সাদা ছড়ির সাথে আমি ইনভলভ হই, বিভিন্ন মানবাধিকার কার্যক্রমের সাথে ইনভলভ হই। এরপরে ইনভলভ হওয়ার পরে এখানে আমরা আরো কয়েকজন মিলে এই চ্যানেলটি করি। এখানে বিশাল একটা অ্যামাউন্ট আমাদের খরচ হয়ে যায়। প্রথম 4 বছর, এদিকে 4 বছর, প্রায় 8 বছর হয়ে গেছে। এরপরে এখন যদি আমি এখন কোথাও যেতে পারছি না, কারণ আমরা এই ফেজও বড় একটা ধাক্কা খাইছি। আমাদের একটা ডিস্ট্রিক্ট যেটা হোক, সবথেকে বড় বিষয় ছিল আমি এদিকে ইনভলভ হইতাম না। যদি আমার প্রথম ধাক্কাটা আমি জয়েন করতে পারতাম, সেদিকে আমাকে আর কোনো বেকার হতে হতো না। এর পরবর্তীতে যখন করোনাটা শুরু হয়, করোনার কারণে কিন্তু আমি আর নতুন করে যেহেতু লোকজন কমাইতেছে, আরো তখন 1 বছর পর্যন্ত বন্ধ। এরপর যখন এটা শুরু হয় তখন কিন্তু অনেক প্রতিষ্ঠান চালাতে পারে নাই, বাইরেরা বাংলাদেশে আসে নাই, তখন কাজ বন্ধ। যার কারণে আমি এদিকে ইনভলভ হয়ে গেছি। এখন যদি আমাকে কেউ বলেন ভাই আপনি চাকরি করবেন, আপনার যদি চাকরি আছে, ভাই চাকরি তো ডিজাইনার হিসেবে আমার এখনো আছে, কিন্তু আমি যে এখানে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলছি, এবং এখানে আসলে আমরা যে কাজগুলো করি এটা সামাজিক সচেতনতার কাজ হলে এখানে খরচের যে এটা যে কষ্টটা হয়, কষ্ট কিন্তু এখানেই চলে আসে, এখানেই আসে।